দেশপ্রেমটা আছে কিনা, সে দেশটাকে ভালোবাসে কিনা, এটা আমার 1 নম্বর দেখা। তারপরে যোগ্যতা। আপনি এই পুরা সংস্কার কার্যক্রমে মাথায় এনে বসালেন কাকে? আলী রিয়াজ সাহেবকে। আপনি গুগলে যান, এখন গুগলে যে সার্চ দেন আলী রিয়াজ লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড রাইটার। তো আপনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট আনছেন কেন এখানে? কেন? যদি আপনাকে আমেরিকা থেকে আনতে হবে তাহলে কি ওখানে লেখা আছে দ্য বেস্ট আমেরিকান পলিটিক্যাল সায়েন্স বিরাট যেটি যাকে বানাইছে যে আশিক চৌধুরী, সে যে দেশে গেছে, যে দেশে গেছে গত 1 বছরে সেই দেশ থেকে বিনিয়োগ কমেছে। সে ইংল্যান্ডে গেছে, ইংল্যান্ডের সঙ্গে আমাদের বিনিয়োগ 16% কমে গেছে আগের তুলনায়। ইংল্যান্ড আমাদের এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না। চীনে গেছে, বিনিয়োগ কমেছে। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় আমাদের বিনিয়োগ কমেছে ওনার যাওয়ার কারণে। ওনার মানে পায়ের এতই প্রভাব, যেন পা ফেলাইছে ওখানে আল্লাহর রহমতে জ্বলে গেছে একদম। তো এগুলি বিদেশ থেকে নিয়ে আসছে, সে তো ব্রিটিশ নাগরিক। আচ্ছা, তো এখন আপনি এটা কি বলবেন? তো আপনারা যে জিনিসগুলি, উনি ডক্টর ইউনূসও কোন দেশের নাগরিক এটা আমার সন্দেহ আছে। কিন্তু সংস্কারের কথা বলে এখন যেটা হচ্ছে যে 7 দিনের একটা আলটিমেটাম চলছে, এর মধ্যে 3 দিন চলে গেছে, কোনো আলোচনা কোনো দেখছি না। আচ্ছা, এখন কথা হলো কি, আপনি আমাকে বলেন, কমিশন, ঐক্যমত্য কমিশন ঝামেলা পাকিয়ে নিয়ে ঐক্যমত্য কমিশনের মাথার 2 জন আলী রিয়াজ এবং মনির হায়দার আমেরিকা চলে গেছে। যে একটা পাকাই দিলাম, আওলা সুতা আওলা ধরলে করে দেবে, এখন তোমরা বসে সেটা গুছাও। তো এখন কি হয়েছে, যে সমস্যা তৈরি করেছে সরকার, আপনার ঐক্যমত্য কমিশনের হেডকে ডক্টর ইউনূস, তো উনি যে সমস্যার সৃষ্টিকর্তা, বলে কি 7 দিনের মধ্যে তোমরা এটা সমাধান করো। ওনারা সমাধান করবে কেন? সমাধান তো আপনাকেই করতে হবে, কারণ প্রবলেমটা তো আপনি ক্রিয়েট করেছেন। এই সবগুলি না আসলে প্রি প্ল্যান্ড। আচ্ছা, তারা হিসেব করে এগুলি করেছে যে আমরা এই ডেটা করবো, শেষে যে এরকম একটা আওলা বাজাবো, বাজায় নিয়ে আমরা চলে যাব। তারপর সরকার মানে তাতে কী হবে, মানে ওনারা সবসময় চাচ্ছেন, সত্যি কথা বলতে গিয়ে যারা ক্ষমতায় আছেন, যারা দায়িত্বে আছেন, ওনারা আসলে ছাড়তে চাচ্ছেন না। ওনারা সবসময় একটা অজুহাত খুঁজতেছেন যে এইটাকে ইস্যু করে আমরা এটাকে আরও মানে লম্বা করতে পারি কিনা। এগুলো আমার ধারণা আর কি। ওনারা পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যবদ্ধ হবে, যে কথা উনি বললেন, যে খুব ভ্যালিড কোয়েশ্চেন, কিন্তু যে 9 মাসে আমরা যে কাজটা করেছি, তো এখান থেকে আপনি আর কি চান? এখন যে জায়গাটা আছে, সেই জায়গাটা হলো কি, যে ওই যে তারা যে গণভোটের জন্য যেটা বানাচ্ছে, যে এটা আর কি, যে প্রস্তাবনা যেটা আদেশের জন্য যেটা বানাচ্ছে, ওইখানে ওই নোট অফ ডিসিশনগুলো থাকবে কি থাকবে না, মূল ঘটনা এটাই। তো নোট অফ ডিসিশন তো থাকতে হবে, না থাকলে তো ওটা হুবহু আসলো না। ওরা যেখানে ওখানে যেটা সাইন করছে সংসদ ভবনে, এখানে তো সেটাই থাকতে হবে। তাহলে ওখানে সাইন না করলেই হইতো। সাইন তো করাই দিছে, সাইন করানো হয়েছে, তারপরে আবার নতুন করে যেটা বিপি নূর বললেন যে এটা আবার রাজনীতিবিদদের হাতে। এখন আরও একটা প্রশ্ন তো আছে, আপনি এটা এখন জানেন কি, মূল পয়েন্টটা কিন্তু ঝামেলা না, বিরোধ যেটা নিয়ে বিরোধ হচ্ছে এটাই যে মূল, তা কিন্তু না। আমার বিবেচনায় মূল তো আরও বড়, মূল আরও বড়। আপনি গণভোটটা ইলেকশনে আগে হতে হবে কেন? পৃথিবীর কোন দেশে হয় রে ভাই? আইনের কোন ধারায় আছে যে আগে এটা গণভোট হবে? এবং তারপর আবার এখানে এটাও বলছে যে এই যে জিনিসটা তারা করছে, এই যে জুলাই সনদ, নতুন যে সংসদ হবে, সংসদের উপরে সংবিধান সংস্কার পরিষদ করবে একটা, সেই পরিষদ এটাকে বাস্তবায়ন করবে। এবং ওই পরিষদের এটা বাস্তবায়নের বাইরে নতুন কিছু করার ক্ষমতা থাকবে না। মানে আলী রিয়াজ সাহেব যেটা প্রিপেয়ার করে দিয়ে গেছেন, এর বাইরে ওই পরিষদে যাওয়ার কোনো চান্স নাই। শুনেন, বলবে যে আমি কই নাই, 30টা পলিটিক্যাল পার্টি নিয়ে করছেন। 30টা পলিটিক্যাল পার্টি কি বাংলাদেশ? নো, 30টা পলিটিক্যাল পার্টি তো বাংলাদেশ না, বাংলাদেশ তো আরো বড়। আমাদের নিবন্ধিত দলের সংখ্যা তো 52, এখন তো 55 হয়ে গেছে, 60। তাহলে এখন কত হয়েছে? 60। আর এখানে আলোচনা করছে 30টা দল। এই যে সিদ্ধান্ত, 30টা দলের মধ্যে নিবন্ধিত দল আছে 18টা, বাকি না অনিবন্ধিত। এখানে এই 30টার মধ্যে 30টা, তাহলে ভাবেন। আচ্ছা, আমি ধরে নিলাম, কিন্তু এই 30টা যদি নিবন্ধিত হতো, তাহলে এটা তো বাংলাদেশ না। 300 জন যে আসবে সংসদে, যাদেরকে নিয়ে আপনি সংবিধান সংস্কার পরিষদ করবেন না কি করবেন একটা, তো ওইটা যে আসবে, বরঞ্চ ওইটা এর চেয়ে বড় বাংলাদেশ। ওইখানে বাংলাদেশের সাধারণ মানুষের একটা প্রতিনিধিত্ব আছে। তো উনি বলে যাচ্ছেন যে এখানে যেটা হচ্ছে, এর বাইরে কেউ কিছু করতে পারবে না, এটাকেই মানতে হবে। তার মানে আপনি যদি সব হাত পা বেঁধে দেন যে এইটাই মানতে হবে, এইটা আবার গণভোটে হবে। গণভোট পৃথিবীতে কোন গণভোটটা ভাই আগে হয়েছে বলুন তো আপনি? মাসুদ, আপনি তাহলে ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন? এটা ভবিষ্যতের একটা আওলা ঝালা বাধা দিচ্ছে, একটা জগা খিচুড়ি না। তাই কি হবে? পরিণতি কি? পরিণতি ভালো কিছু হবে না। পরিণতি কি হবে আমি জানি না, আমি বলতে পারবো না কি হবে পরিণতি। তাহলে পরিণতি কি হবে বলতে পারবো না, মানে অনিশ্চিত যাত্রা, চূড়ান্ত অনিশ্চয়তা। পলিটিক্যাল পার্টিগুলো, আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টি কিন্তু বলতে পারতেছে না
যে আসলে নির্বাচনটা কি ফেব্রুয়ারিতে হবেই, কেউ বলতে পারছে না কিন্তু। এবং রাস্তায় আপনি বের হন, 10 জন মানুষের মধ্যে আপনাকে দেখে যারা সবাই তো আপনাকে চিনবে, চিনার পরে প্রথম যে প্রশ্নটা করবে আপনাকে যে নির্বাচনটা কি হবে, তারপরে প্রশ্ন নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে। এই প্রশ্ন সবার মনে, কেন সবার মনে এই প্রশ্নটা কে তৈরি করছে? এই সরকার তৈরি করছে। এই সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে, তাদের আলাপ আলোচনা আচরণের মাধ্যমে তারা এটা তৈরি করছে। অথচ তারা কিন্তু একবারও বলে নাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এটা কিন্তু একবার বলে নাই। বরঞ্চ তারা সবকিছু যা 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 কিছু করতেছে সব কিছুতেই প্রমাণ হয় যে নির্বাচন হবে। মানে প্রতিদিন 60টা টকশো হয়, 60টা টকশোর যে স্পিরিট, সেটা হচ্ছে সবাই, আপনি যে কথাটা বলছেন ঠিক এইরকমই বলছেন, কিন্তু সরকার তো এটা শুনছে না। সরকারের সেইভাবে সেটা মানে হয় কি জানেন, সত্যি কথা বলতে কি, মানে ডক্টর ইউনূসের আচরণের কথা বলি, ওনার ভাব দেখে মনে হয় কি যে উনি বোধহয় স্বপ্নের জগতে থাকেন, সারা জীবন তাই করছেন। স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন উনি, বেসিক্যালি স্বপ্ন বিক্রি করতেন, কথার ফেরিওয়ালা বলি আমি থাকি ওনাকে। তো ওইগুলি উনি মানে মিষ্টি মিষ্টি আলাপ করবেন, কি বলে না বলে ওইখানে আপনার যেদিন নাকি স্বাক্ষর হইলো ওই দিন থেকে নাকি বাংলাদেশ সভ্য হইলো না কি হইলো এগুলো বলতেছেন উনি। এগুলি কি কয় ভাই, আমরা কি অসভ্য ছিলাম নাকি? উনি আমাদের সভ্য বানাচ্ছে এই সিগনেচারগুলো, অতএব সবাই সভ্য হয়ে গেলাম। এইগুলি কি বলে? উনি কোন জগতে থাকে আমি জানি না। উনি প্রমাণ করেছেন যে উনি আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যোগ্য ব্যক্তি না। উনি পলিটিশিয়ানদের বুঝেন না, উনি দেশের মানুষকে বুঝেন না, এবং সবচেয়ে বড় উনি বাংলাদেশকেও বুঝেন না উনি। এবং এটা এই যে জিনিসটা ঝামেলাটা হলো, যেটা পলিটিক্যাল পার্টিগুলো যখন বললো যে এটা গভর্নমেন্টের উপর দায়িত্ব দিল, তো গভর্নমেন্টের ঠিক করলে তার সমস্যাটা কী ছিল? আলটিমেটলি তো গভর্নমেন্টই ঠিক করবে। 7 দিনের মধ্যে না পেলে আমরা করে ফেলাবো, তারপরে কি দোষটা আসবে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর উপর। তারা এমনও হতে পারে যে আমরা 7 দিনের মধ্যে আপনারা একমত হতে পারলেন না, আমার আরো সময় দরকার। এখন কি বলবে আল্লাহ জানে। এবং গণভোটটাও তো আরেক ঝামেলা, মানে গণভোটটাই আমি অপ্রয়োজনীয় বিষয় মনে করি। এইভাবে গণভোট হয়, এতগুলি প্রশ্ন দিয়ে গণভোট হয় নাকি? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে উচ্চকক্ষ যেটা আছে, আমি তো উচ্চকক্ষ চাই, আমি পার্সোনালি কিন্তু চাই। ঠিক আছে, উচ্চকক্ষে আমি পেয়ারও চাই, সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ওইখানে হবে, এটা আমি ভালো মনে করি। একজন লোক বিএনপি সমর্থন করে, সে উচ্চকক্ষ চায় কিন্তু পেয়ার চায় না। এখন সে ওইটার মধ্যে কী দিবে? হা দিবে। হা দেওয়া মানে উচ্চকক্ষ চাই এবং সংসদে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে চাই। আর আমি উচ্চকক্ষ চাই সারা দেশে প্রাপ্ত ভোটে, তা আমার হার ওনার হাকি সমান। তা আমি হা দিয়ে ভাবতেছি তাহলে ওখানে সংখ্যানুপাতি হবে। মাসুদ, এমন যদি হয় সব না পড়লো, সমূহ সম্ভাবনা আছে, তাহলে কি হবে? তখন তো পুরো প্যাকেজই শেষ। না, এরপরের চিত্রনাট্যটা কি ভয়ঙ্কর। আমি বলি আপনাকে, এই যে সংস্কার হয়েছে, এই সংস্কার নিয়ে অনেক সমালোচনা করছে, কিন্তু সমালোচনা করার পরেও এখানে কিন্তু অনেক ভালো ভালো কাজ হয়েছে, অনেক ভালো ভালো কাজ কিন্তু হয়েছে, এটা অস্বীকার করা যাবে না কিন্তু। এবং অনেক বেসিক কিছু সিদ্ধান্ত এখানে হয়েছে, বেসিক কিছু পরিবর্তন, এতগুলি লোক গেছে, কিছু তো বাইরেছে। তো যখন না হবে তখন কিন্তু এই ভালোগুলিও শেষ হয়ে গেলো, তাহলে কেন এই রিস্কে যাচ্ছে আর আমি এটা বুঝলাম না। এবং না পাওয়ার সম্ভাবনা, কারণ বিএনপি তো গণভোট চায় না, বিএনপি তো চাপে বেড়ে আরাজ হয়েছে। এবং এইটাকে বিএনপির নেতাকর্মীরা জানে না, জানে বিএনপির নেতাকর্মীরা না মারে দেয়, তার সঙ্গে আওয়ামী লীগের নাক যুক্ত হয়, আর থাকলো কি? জানি না খেলাটা কি। নূর, যেটা হচ্ছে যে একটা প্রশ্ন সবাই করেন আর কি, যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে বলে এটা ধারণা করা হচ্ছে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারছেন না যে আসলে নির্বাচন হবে। এটা ব্যক্তিগতভাবে আমারও আসলে একটা সংশয় যে মানে ইলেকশনটা যথাসময় হবে কিনা। যদিও নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক একজন প্রার্থী হিসেবে আমিও মাঠে চষে বেড়াচ্ছি, নিজের কনস্টিটিউয়েন্সিতে লোকজনের সাথে গণসংযোগ করার চেষ্টা করছি। কিন্তু এটা ঠিক যে আমি যাদের সাথে কথা বলি, যেখানে যাই, সেটা রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে ব্যবসায়ী, সাংবাদিক, সবারই কমন কোশ্চেন, এমনকি আমাদের ডিপ্লোম্যাটদেরও, যে ইলেকশন কি ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা। তো এই মানে সন্দেহটা আসলে কেন আসছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, কিংবা এই পর্যন্ত সরকারের কিছু ক্যারেক্টারের কারণে মানুষ মনে করছে যে সন্দেহের কিছু কারণ থাকতে পারে। এবং সর্বশেষ এই জুলাই সনদ নিয়ে যেটা হচ্ছে যে এখন এমন একটা বিষয় যে মানে সঠিক কথা বলাও অনেক জায়গায় খুব মুশকিল হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের প্রোপাগান্ডা এবং বুলিং ছড়ানো অনেককে নিয়ে। আমরা তো এই সংস্কারের জন্যই এই গণ অভ্যুত্থানের পূর্ব থেকেই লড়াই সংগ্রামটা করেছি, আমরা সংস্কারটা চাই। কিন্তু শুরু থেকে আমরা যে কথাটি বলে আসছিলাম যে সরকারের কাঠামো কর্মকাণ্ড নিয়ে
যেটার ডিজাইন পরিবর্তন করা দরকার, ব্যক্তিদেরও পরিবর্তন করা দরকার, সেটা তো তারা শুনে নাই। এবং এখন প্রকৃত অর্থে ফেব্রুয়ারিতে ইলেকশন হইলে এই প্রশাসন, এই সরকার দিয়ে তো ভালো নির্বাচন সম্ভব নয়। কারণ দেখেন যে সরকারের গঠিত পার্টি এনসিপি, কিংস পার্টি যেটা, তারাও কিন্তু আপনার ওই সরকারের সাথে মিটিং করে কিংবা গণমাধ্যমে অভিযোগ করেছে যে বিভিন্ন উপদেষ্টাদের নাম মেনশন করে যে তারা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে। তারপরে সরকার যাদেরকে প্রাধান্য দেয়, 1 নম্বর বিএনপি, 2 নম্বরে জামাত। বিএনপি জামাতের নেতারা গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির সভা সমাবেশে বক্তব্য দিয়ে পরিষ্কারভাবে বলেছে যে সরকারের মধ্যে কিছু উপদেষ্টারা নির্দিষ্ট দলকে ক্ষমতায়নের জন্য কাজ করতেছেন কিংবা নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন। এটা বিএনপির এলিগেশন এবং জামাতের এলিগেশন, এবং এটা এই 3rd সারি 4th সারির নেতারা না, একেবারে প্রথম সারির নেতারা। তাহলে এই 3টে দলের অ্যাকনলেজমেন্টে কিন্তু এটা পরিষ্কার যে সরকারটা নিরপেক্ষ না, এবং এই অবস্থায় এই সরকারকে দিয়ে নির্বাচন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচনটা সম্ভব নয়। এখন এই সরকারের আন্ডারে যে প্রশাসন হচ্ছে, কারণ তারাই তো এসপিডিসি সিলেক্ট করতেছে ভোটের জন্য, তো ওই এসপিডিসিদের সিলেকশন প্রক্রিয়া তারা যদি জামাতের কাছ থেকে, আপনার 64 জেলার ডিসিদের মধ্যে ধরেন জামাতের কাছ থেকে 25টা নেয়, বিএনপির কাছ থেকে 30 জনের নাম নেয়, এনসিপির কাছে 10 জনের নাম নেয়, এইভাবে করে যদি প্রশাসনের সেট আপ দেয়, তাহলে এই প্রশাসন তো নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না, যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি। তো সেই দিক থেকে সামগ্রিক প্রেক্ষাপটে এটা আমি মনে করি এখন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে কিনা এটি নিয়ে যেমন একটা সন্দেহ সংশয় রয়েছে, একই সাথে ফেব্রুয়ারিতে ইলেকশন হলেও ডক্টর ইউনূস যেটা বলেছে, কিংবা আমাদের যে প্রত্যাশা, গত 1.5 দশকে উৎসবের ভোট আতঙ্ক ছিল, ভোটের বা নির্বাচনের নামে প্রহসন ছিল, মানুষের ভোট দান ছাড়াই প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তো এইবার নির্বাচনটা আবার ওই রকমের একটা মেকানিজমের নির্বাচন হয় কিনা, বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন এই 3টি দল নিয়ে জাতিসংঘ সফর করেছেন, দেখেন আপনি ভোট ছাড়া, যেখানে গত 16 বছরে ভোট হয় না, আপনি তো বলতে পারেন না যে এই দল নাম্বার 1, এই দল সেকেন্ড। মানে গায়ে মোটা সোটা দেখলে তো আর দারোগা না, আপনি বলে ফেলবেন যে না এইটাই নাম্বার 1 দল। যেমন এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এই সময়ের ধরেন গণ অভ্যুত্থানে ডক্টর ইউনূস যাদেরকে হিরো মনে করে, মাস্টারমাইন্ড মনে করে, তাদের সাথে থাকা লোকজন কোনো জায়গায় একটা বিপিজিএস পদের প্যানেলে খুব জিততে পারছে, বরঞ্চ অসম্মানজনকভাবে হারা হেরেছে। শিবিরের এই বিপি সে ভোট পায় 13,000, আর এই বিপ্লব গণ অভ্যুত্থান আমরা দেখেছি যে আপনার ঝুঁকি নিয়ে এটা ঠিক সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছে, 9 দফার ঘোষণা দিয়েছে, সংগ্রাম করেছে রাজপথে। শেষ পর্যন্ত ছেলে মেয়েরা ভোট পেয়েছে, কেউ 2,000, 1,800, 3,000, 4,000। তো ডক্টর ইউনূস যাদেরকে হিরো মনে করে, রিয়াল হিরো তো তারা না। তো এই যে আপনার এনসিপিকেও আপনার বিশেষ করে আপনার এই জাতিসংঘের মিটিংয়ে নিয়ে গেল, কারণ যে তারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো দেখা গেল তো ছাত্র সংসদ নির্বাচনে বা বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার না। তো এখন অনেকেই বলছে যে সরকার এখন কার্যত 111-এর সরকারের মতো, সরকারের মধ্যে একটা অংশ কোনোভাবে কারো কাছে ক্ষমতাটা দিয়ে আসলে বিদায় নিতে চায়। এখন প্রক্রিয়া ঠিক করার জন্যই এনসিপি, জামাত, বিএনপি নিয়ে আপনার জাতিসংঘ সফর করেছে। তো এইটা যদি সরকারের মনোভাব হয়, এরকম একটা সরকার গণঅভ্যুত্থান পরবর্তী শেষ পর্যন্ত তারা ওই সেফ এক্সিটের দিকে হাঁটেন, তো এটা দুঃখজনক। তাহলে তো ওই এত কিছু করার দরকার ছিল না। আমরা যে লড়াই করেছি, সংগ্রাম করেছি একটা মৌলিক পরিবর্তন, এবং বিশেষ করে সেটা রাজনীতি থেকে শুরু করে সামাজিক বাস্তবতায়, সেটি কিন্তু আর মানে বাস্তবতা ওইভাবে দেখা যাচ্ছে না। তো এখন আসলে কি হয়, নির্বাচনটা কী ধরনের হয় সেটি নিয়ে একটা সন্দেহ সংশয় আছে। আমার মনে হচ্ছে যত দিন যাবে তত এই সংকট ঘনীভূত হবে। এবং মাসুদ কামাল ভাই কিংবা আপনি যেটা বলেছেন, এর মধ্যে রাজনৈতিক দলগুলো যেভাবে বল ছেড়ে দিলে দেখবেন বল নিয়ে কারাকারি লেগে গেছে, পেছন থেকে একজন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করে দেবে। কারণ ওই পরিস্থিতি কিন্তু আমরা ডেকে আনতেছি, প্রেক্ষাপট তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ কামাল আর নুরুল হক নূর। মাসুদ, তাইলে কি দাঁড়ালো? মানে এখন মানে আমরাই টায়ার্ড হয়ে যাচ্ছি। কিন্তু আপনি যখন প্রশ্ন করেন যে কি দাঁড়ালো, তখন আমার বলতে ইচ্ছে করে দাঁড়ায় নাই, শুয়ে পড়ছে, বসে ওঠাই। তাইলে কি আমরা ওই বারবার একই ভুল করতে থাকবো? শুনেন, আপনি যখন একটা আনারি ছোট বাচ্চার আনারি হাতে যদি একটু ভালো জিনিসও দেন, সে ওইটাকে এমন করে নষ্ট করবে যে আপনি পরে ভাববেন এটাকে এইভাবেও নষ্ট করা যায়। আমি এই সরকারকে সেরকম একটা সরকার মনে করি। তারা কোনো মানে তারা না পারছে দেশটা চালাচ্ছে, না পারছে, মানে ওদের তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। মানে পলিটিক্যাল পার্টি করলে কি হয়, নানা, যেমন এইবারই দেখেন আপনি, যখন নমিনেশনের আগে তারেক রহমানকে কিন্তু বলতে হয়েছে যে সবাই নমিনেশন পাবেন না, যারা পাবেন না তাদেরকে আমরা দেখবো, তাদেরকে অন্যভাবে পুরস্কৃত করা হবে। তার মানে বড় ধরনের সমস্যাগুলোকে পলিটিক্যাল পার্টি যখন নাকি ক্ষমতা থাকে, তো তাদেরকে সমস্ত নেতা কর্মীদের কিন্তু অ্যাকোমোডেট করতে হয় অবশ্যই, নানা রকম কিছু দিয়ে, তাহলে তো দল টিকবে না। এটা আমাদের এখানে এই ট্রেডিশনটি চলে। তো ওনাদের তো দল নাই, ওনাদের তো এত লোককে অ্যাকোমোডেট করার দরকার পড়ে না।
ওনারা নির্দ্বিধায় নির্লিপ্তভাবে ভালোভাবে একটা দেশ চালাবে, তারা কি সেটা পারছে? এখানে একটা কথা আপনি আমাকে বলেন, যে কথা নাকি নুরুল হক নুর খুব সিরিয়াস একটা কথা বলছে, কিন্তু ওরা তো কিছু মাইন্ড করে না, করে এটা আমি বুঝি না। আপনি আমাকে বলেন, এই যে 3টা দলকে আপনি নিয়ে গেলেন, আপনি একটা নির্দলীয় সরকার, আপনি কি মাত্র 3টা দলকে নিতে পারেন সঙ্গে? 3টা দল, আচ্ছা আপনি বলেন তো, যে ব্যালট পেপারটা থাকবো ওইখানে কি ধানের শীষের নামটা সব চুপে থাকবো? 1 নম্বর দল। তারপরে কি দাড়িপাল্লা থাকবো? তারপরে কি এই যে কলি না কি একটা দিচ্ছে এটা থাকবো? যে এই 3 দল বড় দল, অতএব ওদের প্রত্যেকটা আমরা উপরে রাখবো, এটা করতে পারবে? কেন পারবে না? যে এইটাই হলো নিরপেক্ষতা। মানে আমি যে নির্বাচনটা কন্ডাক্ট করতেছি, আমার নিরপেক্ষতার প্রমাণ হলো কে কত বড় দল তার উপর ডিপেন্ড করে তার প্রত্যেকের চেহারা সাইজ হবে না। ধানের শীষের সাইজ কি একটু বড় হবে? তা তো হবে না। তো তাহলে যদি সবারই ওখানে সমান হয়, তাহলে যে সরকারের অধীনে নির্বাচনটা, আমাদের মূল দাবিটা কি ছিল গত 16-17 বছর ধরে এই পলিটিক্যাল পার্টিগুলি কি চাচ্ছে? তাহলে একটাই চাওয়া, যে নির্বাচনের সময় যে সরকারটা থাকবে সেই সরকারটা হবে নিরপেক্ষ, সেই সরকারটার কাছে সবাই সমান। তা কি হয়েছে? না সরকারের কাছে হয়েছে, না সরকার প্রধানের কাছে হয়েছে। ওনার মন খারাপ হলেও উনি ওই নাহিদকে ডাকে, মানে ওই একটা দলকে, ওই কখনো তো নুরে ডাকলো না, তুমি তো নাহিদের উস্তাদ, তুমি আসো আমার এখানে, ও তো একসময় তোমার শিষ্য ছিল, তারা তো ডাকে না, শিষ্যরই ডাকে। কেন ভাই? মানে এই ঘটনা হলো কি, যে ওনার যে পক্ষপাতমূলক আচরণ যেটা, এটা কিন্তু মানে উনি শুরু থেকে দেখে আসতেছেন, এখনো দেখাচ্ছেন। তো উনি আসলে একটা নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা এই সরকারের নাই, এটা আমি মনে করি। যদি আপনি একটা নিরপেক্ষ নির্বাচন চান, তাহলে এই সরকারকে চলে যেতে হবে। এই সরকার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে না, আবার আরেক সরকার তা যাই না, এই সরকার পারবে না, এটা হলো আমার অবজারভেশন। কারণ তারা প্রতিটা পদে পদে তাদের নিরপেক্ষতা তারা নষ্ট করছে। আমেরিকা যায়, ওই 3 দলের 2জনকে নিয়ে যায়, আমেরিকা থেকে ফিরে দেশে ফিরে আলাপ করতে হবে, প্রথমে ওই 3 দলকে ডাকে, পরে মনে হয় যে আরোটা আপত্তি করতে আরো 2-3 দলকে ডাকে, শেষ, আলোচনা শেষ। দেশে কি আর দল নাই? তাদের আপনি ডাকেন না কেন? দেশের ডাকলে ডাকার পরে কি হচ্ছে? কিছু হচ্ছে না, রেজাল্ট কি? মিনিমাম 4 নাস্তা তো খাওয়াইতে পারতো, ওইটা খারাপ কি? 4 নাস্তা খাওয়াইতো। বিএনপি একটা দেখলাম বললো, গেলে পারে দেখি মিষ্টি মিষ্টি কথা কয়, মান্না ভাই বলছে মিষ্টি মিষ্টি কথা বলে, এটা কি যে বলে পরে আর দেখি না সেটা। আচ্ছা দেখি আমি এখন শুনি। আচ্ছা ধরেন তর্কের খাতিরে এই 7 দিনের মধ্যে সমঝোতা হলো না, তখন কি করবে? সরকার একটা সিদ্ধান্ত নেবে, তো সেই সরকারের সিদ্ধান্ত তখন হয়তো অনেক দল মানল না, তখনকার পরিস্থিতি কি? এখন নির্বাচনটা তো ধরেন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার মতো সম্ভাবনা আছে, তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এই কারণে যে নির্বাচনটা না হলে তারা বিপদে পড়বে, সরকার বিপদে পড়বে না। কারণ 1/11-এ যারা সে সময় একটা পরিস্থিতি তৈরি করেছিল, তারা কিন্তু পরবর্তীতে সবাই সেফ এক্সিট পেয়েছে। এমনকি এই গণ অভ্যুত্থানেরও পরিচিত মুখ অন্যতম নেতা নাহিদ নিজেই বলেছিল সরকার উপদেষ্টা অনেকে সেফ এক্সিটের পথ খুঁজতেছে। তো এখন আসলে আমরা তো ওই ধারণাটা পোষণ করতে চাই না যে সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। কারণ হচ্ছে এখানে বেশ কিছু লার্নেড মানুষ আছেন যারা বাস্তবতাকে খুব ভালোভাবে বুঝেন যে সরকারকে তারা টানতে পারছেন না। কারণ গত এই 15 মাসে বৈদেশিক বিনিয়োগ নাই, অভ্যন্তরীণ নতুন বিনিয়োগ কলকারখানা তৈরি হয় নাই, যেগুলো আছে সেগুলো ঋণ টিন সহ গ্যাস বিদ্যুৎ নিয়ে এক প্রকারে ধুঁকছে, নতুন কর্মসংস্থান নাই, মানুষের মধ্যে সামাজিক অস্থিরতা থেকে নৈরাজ্য বিশৃঙ্খলা বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষ গায়ের জোরে অনেক কিছু করছে, কেউ থানা থেকে আসামি ছিনতাই করে নিচ্ছে, কেউ পুলিশের গায়ে হাত তুলছে। একটা কিছুটা মানে এই ধরনের অভ্যুত্থানের পরে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় এখানে আছে সেই পরিস্থিতি এখন, কিন্তু এই পরিস্থিতিটা শুরুর 6 মাসে এরকম ছিল না। তো এই বাস্তবতা তোমরা বুঝতেছেন, তোমরা টেনে নিয়ে যেতে পারবে না। এবং মাসুদ কলম যেটা বলেছেন যে আমরা প্রশ্ন তুলি নাই, কিন্তু কয়েকদিন পর তো লক্ষণ খারাপ দেখলে তো আমরা হাসিনার বিরুদ্ধে যেমনি দাঁড়াইছি প্রয়োজন তাদের বিরুদ্ধেও দাঁড়িয়ে যাব, কারণ আমার রক্তের উপর দিয়ে আমার স্ট্রাগলের বিনিময়ে এই পরিবর্তন হয়েছে। তো সেইটার সাথে আপনি তামাশা করবেন, মস্করা করবেন যে আপনার এই জনগণেরকে ধুলো দিতে পারলেও সাধারণ মানুষকে, আমাদের সচেতন রাজনৈতিক দলগুলোকে আপনি তো ধুলো দিতে পারবেন না। শেষ পর্যন্ত একটা নির্বাচন করার জন্য একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, যেটা আমি বলেছি যে আমরা আমার কথা বাদই দেন, যেই 3টা দলকে তোষণ করে আছে সেই 3টা দলই তার বিরুদ্ধে মারাত্মক এলিগেশন দিয়েছে, পাবলিক ডোমেইনে সেই সমস্ত বক্তব্য বিবৃতিতে আছে। তাহলে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না করে তো আপনি নির্বাচন দিতে পারবেন না। সেই জন্য আলাপ আলোচনা তো করতে হবে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা শুরুর দিকে এই সরকারকে যেটা বলেছিলাম যে দেখেন ওনারা 8 তারিখে শপথ নিলেন, 14 তারিখ না 12 তারিখে আপনার ওই যে 15ই আগস্ট, সে সময় জাতীয় যেহেতু সংবিধান অন্তর্ভুক্ত শোক দিবস হিসেবে পালন করবে কি করবে না
এই সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। তারপরে ইন্ডিয়া এই গভর্নমেন্টের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালাচ্ছে যে নানান ধরনের, সেটা নিয়েও মিটিং করলেন তারা। তারপরে আপনার আরও কয়েকটা প্রথম দিকে 3-4টা, প্রথমে মাস দুয়েকের মধ্যেই প্রায় 3-4 বার না 4-5 বার মতো মিটিং টিটিং করে সবার পরামর্শ শুনেছে। সবাই যখন পরামর্শ দিয়েছে, বের হয়ে যখন সবাই ডক্টর ইউনূসের প্রতি আনকন্ডিশনাল সমর্থন ব্যক্ত করছে, তারপরে আর রাজনৈতিক দলগুলোর সাথে কার্যত ওই ধরনের কোনো মিটিং টিটিং দেখি না। বরঞ্চ আমরা যেটা এফবিসিসি আপনার ওই বিজেপির নেতারা বলেছে যে 4 মাস সরকারের সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট চেয়েও তারা পায় না। আমাদের রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং আমরা চিঠি দিলেও সেটা রেসপন্স পাওয়া যায় না। ভাই হাসিনা স্বৈরাচার হলেও তাকে একটা কথা বললে গালি দিলেও সেটা রিয়াকশন সে দেখাতো। তো ওনারা তো, আমরা সবাই সমর্থন দিয়েছি, কাজে সেখানে তো আমাদের তো একটা কথা তো শুনতে হবে, পালন করুক বা না করুক, সেটা কিন্তু ওনাদের মধ্যে এই মানসিকতাটা দেখি না। বরঞ্চ শুরু থেকে আমরা দেখেছি যে সরকার রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে বাইপাস করে চলার একটা মানসিকতা। আমরা বলেছিলাম যে দেখেন এই অভ্যুত্থান পরবর্তী একটা অস্বাভাবিক সময়, এই সময় আমরা তিউনিসিয়ার যদি দেখি, আরও বিভিন্ন জায়গায় দেখি যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কালচারাল ডিভিশন, ধর্মীয় বিভাজন এবং বিশেষ করে এই কর্মসংস্থান, বেকারত্ব থেকে শুরু করে সেটার কারণে একটা অভ্যন্তরীণ নৈরাজ্য, সেখান থেকে বিশৃঙ্খলা। তো এই পরিস্থিতি সামলাইতে আপনারা এই শুধুমাত্র এই সিভিল সোসাইটির